নমস্কার, হোমিও উদ্দীপনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচক ডক্টর নীলকান্ত সরকার স্যার। আমাদের আজকের আলোচ্য বিষয় হোমিওপ্যাথিতে রোগীলিপি তৈরির কলা কৌশল পর্ব 14, দ্য আর্ট অ্যান্ড ট্যাক্ট অফ কেস টেকিং ইন হোমিওপ্যাথি পার্ট 14। স্যারকে অনুরোধ করবো স্যার আজকের আলোচনা শুরু করুন। হোমিওপ্যাথিতে রোগীলিপি তৈরির কলা কৌশল পর্ব 14 চলছে। যারা যারা অংশগ্রহণ করছেন আজকে সবাইকে জানাই সুস্বাগতম। আগের দিনের আলোচনায় কনস্টিটিউশন বা শারীরিক সংগঠনের মধ্য দিয়ে সোরাস, সিফিলিস, সাইকোসিস এবং টিউবারকুলার মায়াজমের যে সমস্ত বৈশিষ্ট্য বা বৈচিত্র্যগুলো সেসব ধরার চেষ্টা করেছিলাম। উদ্দেশ্য একটাই, যাতে আমরা সঠিক সদৃশ্য ওষুধ নির্বাচন করতে পারি। ডাক্তার হ্যানিম্যান তার ক্রনিক ডিজিজের বইতে বলেছেন কিভাবে তিনি তরুণ রোগগুলোকে সাফল্যের সঙ্গে সারাতে পারছিলেন, কিন্তু পুরাতন রোগগুলো বারংবার বছরের পর বছর নতুন নতুন রকম জটিলতা নিয়ে হাজির হচ্ছে। 12 বছর নিরলস গবেষণা করে তিনি বুঝতে পেরেছিলেন এর পিছনে ক্রনিক মায়াজমা আছে। সোরা হলো সেই মূলীভূত কারণ। তিনি একে বলেছেন মাদার অফ অল ডিজিজেস, সমস্ত রোগের জননী, যার উপরে সাইকোসিস এবং সিফিলিসের আগ্রাসন ঘটেছে। আর এদের দ্বারাই তৈরি ডিসক্রেশিয়া কনস্টিটিউশন তৈরির মূল কারণ। ডক্টর হ্যানিম্যানের আগে এবং পরে বহু গবেষকই কিন্তু কনস্টিটিউশন নিয়ে অনেক গবেষণা করে গেছে। ডাক্তার স্টুয়ার্ট ক্লোজ যেমন বলেছেন, কনস্টিটিউশন ইজ দি aggregate of hereditary characters influenced more or less by environment, which determines the individual's reaction, successful or unsuccessful, to the stress of environment. অর্থাৎ কনস্টিটিউশন হলো বংশগত চরিত্রের সমষ্টি, যা কম বেশি প্রাকৃতিক পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে কোনো ব্যক্তি বিশেষের শারীরবৃত্তীয় বিক্রিয়াকে সে নির্ধারণ করে, যা পরিবেশের চাপে সফল বা বিফল হতে পারে। অর্থাৎ পরিবেশের চাপ থাকলেই যে সবসময় সফল হবে সেই চাপ তা নয়। কারণ যদি আমার রেজিস্ট্যান্স পাওয়ার বেশি থাকে, ইমিউনিটি বেশি থাকে, মায়াজমেটিক ব্যালেন্স থাকে, তাহলে নিশ্চয়ই সেটা সফল হবে না। আর সেখানেই যদি ঘাটতি থাকে তাহলে বিফল হবে, এটাই বলতে চেয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই বংশগত চরিত্রটা কিভাবে তৈরি হলো? উনি যেটা বললেন কনস্টিটিউশন হলো বংশগত চরিত্রের সমষ্টি, তাহলে ওইখানেই লুকিয়ে আছে কর্মকাণ্ড। অর্থাৎ এই বংশগত চরিত্রটা কিভাবে তৈরি, সেটার মীমাংসার আগে আরো একজন পথিকৃৎ হোমিওপ্যাথ কি বলেন দেখে নেওয়া যায়। ডক্টর জেমস টাইলার কেন্ট বলেছেন যে ফিজিক্যাল কনস্টিটিউশন ইজ দি এক্সটার্নাল ডিসঅর্ডার ফলোইং ডিসঅর্ডার ইন ম্যান, ব্র্যাকেটে বলছেন পার্সন, দি ভাইটাল ফোর্স। অর্থাৎ বাংলায় বললে বলা যাবে কি, যে শারীরিক সংগঠন হলো বাইরের বিকৃতি, যা মানুষটার বা ব্যক্তিটার অন্তস্থ বিকৃতির অর্থাৎ জীবনী শক্তির বিকৃতিকে অনুসরণ করে। তাহলে মানুষটা কি? তিনি বলেছেন মানুষ হলো ইচ্ছা, বুদ্ধিবৃত্তি, আবেগ এবং স্মৃতিশক্তির সমাহার। এগুলো ছাড়া মানুষ কি কল্পনা করা যায়? তিনি বলেছেন এটাই মৌলিক, দিস ইজ ফান্ডামেন্টাল। আগে ইচ্ছা জন্মায়, সেটা বুদ্ধিবৃত্তির দ্বারা পরিচালিত হয়, তারপরেই ক্রিয়া বিক্রিয়ার খেলা। যেমন প্রথমে কোনো ব্যক্তির লোভ জন্মালো, বিকৃত বুদ্ধি নিয়ে গেল পতিতালয়ে, যেখানে যৌনতার মাধ্যমে সংক্রমণকারী রোগ জীবাণুগুলো আছে। সে জানে যে ওখানে গেলে ওই জিনিসটা হতে পারে, কিন্তু তার লোভ তাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। তারপরেই কুকর্মের ফল গনোরিয়া, সিফিলিস বা এইডস এর মতন রোগগুলোর আবির্ভাব। অর্থাৎ এগুলো হলো ওই অ্যাকশনের ফল। সেই কারণেই সোরাকে মাদার অফ অল ডিজিজেস বলা হয়েছে। এভাবে মায়াজমের জন্ম এবং শরীরে প্রকাশ, বৃদ্ধি এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে মানুষের যৌন কোষের ক্রোমোজোমের জিনের মধ্য দিয়ে বয়ে চলা। এই যে বয়ে চলা কিভাবে হবে, অর্থাৎ যৌন কোষের হ্যাপ্লয়েড ক্রোমোজোমে জিনের সজ্জারীতি কেমন হবে তা নির্ভর করে এই মায়াজম এবং প্রাকৃতিক পরিবেশের ক্রিয়া বিক্রিয়ার উপর। সুতরাং জিন বা জেনেটিক্স বা জিনোম হলো শারীরবৃত্তীয় নীতির কার্যকরী বাহক মাত্র। সন্তানের মধ্যে কোন চরিত্র যাবে তা নির্ভর করে মায়াজম এবং প্রাকৃতিক পরিবেশের প্রভাব। সে কারণে
বাবার সক্রিয় চরিত্র সন্তানের মধ্যে নিষ্ক্রিয় থাকতে পারে, কিন্তু মায়ের সক্রিয় বা নিষ্ক্রিয় চরিত্র সন্তানের মধ্যে প্রকট হয়ে ফুটতে পারে, বা এর বিপরীত ক্রিয়াও হতে পারে। তো হ্যানিম্যান পরবর্তী সময়ে ডক্টর কেন্ট ছাড়া আরো অনেকেই কিন্তু এই কনস্টিটিউশন সম্পর্কে অনেক কথাই বলেছেন। যেমন ডাক্তার বাজিন সমস্ত পুরাতন শ্রেণীর রোগগুলোকে তিনি তিনটে শ্রেণীতে ভাগ করেছেন। এক হচ্ছে স্ক্রোফিউলা, দুই গাউট, তিন সিফিলিস। এবং তার ধারণা যে অন্য সমস্ত যে প্যাথোলজিক্যাল টাইপ গুলো আছে রোগের, তা এ থেকেই উৎপত্তি হয়েছে, এই তিনটে থেকে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় এর দ্বারা রোগের উৎপত্তিগত ব্যাখ্যা পাওয়া যায় না, ওষুধের প্রয়োগও সে কারণে অসম্ভব হয়ে দাঁড়ায়, সত্যিকারের ইন্ডিকেশন পাওয়া যায় না। এরপর ছাড়া জার্মান ডাক্তার রদেমাসের, তিনিও আবার এই সমস্ত ক্রনিক ডিজিজকে তিন ভাগে ভাগ করেছেন। তিনি করেছেন অদ্ভুত কারণ তত্ত্বের উপর ভিত্তি করে। যেমন কোনো একটা মহামারীর ক্ষেত্রে কোনো এক ধরন, কোনো একটা টাইপ, রোগের টাইপ কার্যকরী ভূমিকা নিয়ে থাকে, এবং সেই ধরনের কার্যকরী ভূমিকাতে হয়তো কোনো ওষুধ হিসেবে কপার কার্যকরী ওষুধ হিসেবে আসে। আবার দেখা যাচ্ছে আরেকটা এপিডেমিকের ক্ষেত্রে ভিন্ন প্রকৃতির আবহাওয়ায় কিছুটা ভিন্ন ধরনের ওষুধ, যেমন আয়রন প্রয়োজন হয়। তৃতীয় কোনো ক্ষেত্রে দেখা গেল কিউবিক নাইট্রার অথবা নেট্রাম নাইট্রার প্রয়োজন হলো। এবং এরকম প্রত্যেকটা ওষুধের আবার সহযোগী অনেক ওষুধ আছে, যা ওই ওষুধের নিজস্ব টাইপ বা ধরনকে বহন করে থাকে। এক্ষেত্রে তিনি আবহাওয়াগত পরিবর্তন, কারণগত ধরন, যেমন রোগ জীবাণুর ধরন, যেটা কারণ, বিভিন্ন সময় বিভিন্ন এপিডেমিকে বিভিন্ন জীবাণুগুলো কিছুটা কিছুটা তো পরিবর্তিত হয়, এবং ওষুধের প্রকৃতি, এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়েছে। এভাবে সমস্ত পুরাতন রোগের উৎস এবং চিকিৎসা কিন্তু অবাস্তব বলে মনে হয়। সে কারণে এই থিওরি ততটা গ্রহণযোগ্য হয়নি। কিন্তু রদেমাসারের অন্য একটা তত্ত্ব, যেটা অর্গানোপ্যাথির উপর তিনি প্রচুর গবেষণা করেছিলেন, অর্থাৎ ওষুধগুলোর নির্দিষ্ট কোনো যন্ত্র বা কোষ বা কলার উপর তার যে বিশেষ যে ভূমিকা, এবং সেই অনুযায়ী ওষুধ নির্বাচন করা, এটা নিয়ে ডক্টর বার্নেটও প্রভূত কাজ করেন, এবং তাদের গবেষণার ফসল থেকে একটা অর্গানোপ্যাথিক যে প্রেডিলেকশন, একটা অ্যাফিনিটি যে ওষুধেরও আছে এবং কোনো একটা কনস্টিটিউশনেরও আছে, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। তো সেটা এখনো অনেকেই গুরুত্ব দেয়। এরপরে 1870 খ্রিস্টাব্দে এই বিষয়ে, মানে আমি বলবো এই কনস্টিটিউশন সম্পর্কের বিষয়ে ডাক্তার এডওয়ার্ড ভন গ্রাউভল এগিয়ে আসেন। 1870 খ্রিস্টাব্দ মানে হ্যানিম্যানের মৃত্যুরও অনেক পরে। তিনি একজন জার্মান হোমিও চিকিৎসক ছিলেন। তিনি এইসব ক্রনিক ডিজিজকে, বা এই যে আগে যারা শ্রেণীবদ্ধকরণের করার চেষ্টা করেছেন, সেই শ্রেণীবদ্ধকরণের মূল্যকে খাটো না করে না দেখেও তিনি হ্যানিম্যানের নির্দেশনাকে কিন্তু কাজে লাগিয়েছেন। তিনি একটু অন্যরকম শ্রেণীবদ্ধকরণ করলেন। তিনি কি করলেন, হ্যানিম্যান যেরকম বলেছেন যে যে কোনো লক্ষণের পারিপার্শ্বিক বিষয়বস্তুগুলোকে গুরুত্ব দিতে হবে, তিনি তাই লক্ষণের আনুষঙ্গিক পারিপার্শ্বিকতাকে গুরুত্ব দিয়ে জেনারেলাইজেশন বা সার্বিকতার নির্ণয়ে মনোযোগ দিলেন। তিনি আবার অন্যদিকে কিন্তু রসায়নে মানে কেমিস্ট্রিতে খুব সুপণ্ডিত ছিলেন। তাই নিজেকে প্রশ্ন করলেন, কোন অর্গানিজমের ক্ষেত্রে বিভিন্ন অবস্থায় কি পরিবর্তন, বা যে পরিবর্তনগুলো আসে কেনই বা তা আসে। তিনি বললেন যে এই যে পরিবর্তনশীল আবহাওয়ায় শরীরযন্ত্র খাপ খাইয়ে নিতে পারছে না, এটাই এই শরীরযন্ত্রের মধ্যে যে কিছু একটা ভুল আছে, একটা দুর্বলতা আছে,
তা প্রমাণ করে। তিনি বললেন, উদাহরণ হিসেবে বলা যায়, একটা সবিরাম জ্বরের ক্ষেত্রে তার অসুস্থ হওয়ার আগেও, মানে এই সবিরাম জ্বরে আক্রান্ত হওয়ার আগেও তিনি ভিজে আবহাওয়ায়, যদিও 1 বছর আগে একবার যখন তিনি এতে আক্রান্ত হন, তখন থেকে এ পর্যন্ত তিনি কিন্তু আরোগ্য হতে পারেন। কেননা তিনি এখনো তো ভিজে আবহাওয়ায় সুস্থ থাকতে পারছেন। আর এই সুস্থ না থাকাটাই তার রোগের মূল কারণ। অথবা কোনো একটি রোগী যদি প্রত্যেকবার বাতাসের ঝাপটায়, মানে ড্রাফট অফ এয়ার যেটাকে বলি, আক্রান্ত হন, শেষবার দেখা যায় নিউমোনিয়াতে আক্রান্ত হবার বহু বছর পরেও যদি তিনি একই রকম ভাবে অল্প একটু ঠান্ডাতে আক্রান্ত হতে থাকেন এবং পরপর ঘটনাটির পুনরাবৃত্তি ঘটে, তবে এটাই নিশ্চিতভাবে প্রমাণ করে তিনি সম্পূর্ণত আরোগ্য হতে পারছেন। তাই তিনি গবেষণা করে 3 ধরনের কনস্টিটিউশনের কথা বললেন। 1 নম্বর হচ্ছে কার্বন নাইট্রোজেনয়েড কনস্টিটিউশন। 2 নম্বর বললেন অক্সিজেনয়েড কনস্টিটিউশন। 3 নম্বর বললেন হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন। তিনি শরীরের জৈব রাসায়নিক, মানে যে বায়োকেমিক্যাল উপাদানগুলোর উপর ভিত্তি করে এই বিভাগটা করলেন। তিনি বললেন যে প্রত্যেকটা মানব শরীর অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত। এগুলোর ঘাটতি অথবা অতিরিক্ত হওয়ার কারণেই বিভিন্ন ধরনের ব্যক্তিগত বৈশিষ্ট্যযুক্ত কনস্টিটিউশন তৈরি হয় বা বিকাশ লাভ করে থাকে। তো এখন আমরা একে একে এই কনস্টিটিউশন গুলো সম্পর্কে জানার চেষ্টা করি যে গ্রাউভল কি কি বলতে চেয়েছে। আমরা প্রথমেই আসি কার্বন নাইট্রোজেনয়েড কনস্টিটিউশনের বিষয়ে। এর প্যাথোফিজিওলজি যদি আমরা দেখি, তাহলে দেখব মূলত তিনি বলছেন যেখানে অতিরিক্ত কার্বন এবং নাইট্রোজেন শরীরে জমা হতে থাকে, ওই কারণেই একে কার্বন নাইট্রোজেনয়েড কনস্টিটিউশন বলেছে। আর এইটা যদি জমা হতে থাকে তাহলে কি হবে? কোষকলাগুলো যথেষ্ট পরিমাণ অক্সিজেন শোষণ করতে পারে না, অর্থাৎ অক্সিজেনের ঘাটতি দেখা যাবে। আমরা জানি অক্সিজেনের সাহায্যে কোষের দহন বা মেটাবলিক ক্রিয়া সুসম্পন্ন হয়। তাই অনুপযুক্ত পরিমাণ যদি অক্সিজেন থাকে তাহলে কোষের যে বিপাকীয় ক্রিয়া সেখানে তো ঘাটতি দেখা যাবে, যার ফলে এই ঘাটতিটাই পুষ্টির ঘাটতি তৈরি করে ফেলবে, অর্থাৎ নিউট্রিশনের ক্ষেত্রে গোলযোগ দেখা যাবে। আর এই নিউট্রিশনের ঘাটতি কি করবে? বিভিন্ন রোগ বা বিভিন্ন রোগের
বিভিন্ন ঘাটতি বিভিন্ন রোগের জন্ম দিতে থাকে। এই হলো ওনার মানে জিস্ট করলে বক্তব্য দাঁড়াচ্ছে। এবার এটা শনাক্তকরণের উপায় বা লক্ষণগুলো কি? প্রথমে উল্লেখযোগ্য হচ্ছে যে কোনো একটা শরীর দেখা যাবে খুব প্রথমেই মেদবহুল হবে, ওটা এবং চর্বিযুক্ত, কিন্তু পরবর্তী ধাপে ধীরে ধীরে রোগা হয়ে যাবে। চামড়াটা দেখা যাবে শুষ্ক, নোংরা, সঙ্গে দুর্গন্ধযুক্ত ঘাম। নখগুলো কি না খুব ভঙ্গুর টাইপের, ভেঙে ভেঙে যায়, ব্রিটেল, শুকনো। অনেক সময় দেখা যাবে যে লম্বালম্বি খাঁজ আছে। এবার হচ্ছে শয্যাপার্শ্বিক বৈশিষ্ট্য, মানে ক্লিনিক্যাল সাইডটা। ক্লিনিক্যালি আমরা কি দেখতে পাবো? মনের এবং শরীরের যন্ত্রগুলো, মনের এবং শরীর যন্ত্রগুলো যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক, স্প্লিন, স্টমাক, এইসব যন্ত্রের ক্রিয়াগত পরিবর্তন হবে, অর্থাৎ ফাংশনাল ডিসঅর্ডার। এটা পাঁচটা ধরলে কি পাবো? দ্রুত চলছে। শ্বাসক্রিয়া দেখলে কি দেখবো? না দ্রুত, ভাষা ভাষা এবং অস্থির। পাকস্থলীতে কি পাবো? না পাকস্থলী না বলে বলবো জিআই ট্র্যাক্ট সিমটম, জিআই ট্র্যাক্ট বলা যেতে পারে। পেটে গ্যাস জমবে, হয় কোষ্ঠকাঠিন্য নতুবা ডায়রিয়া বা উদারময় ভুগবে। ইউরিনারি সিস্টেমে কি পাবো? না এতে ইউরিক অ্যাসিড এবং অক্সালেট বেশি মাত্রায় বেরোতে থাকে, কিন্তু ক্লোরাইডের পরিমাণ আবার কম থাকে। নার্ভাস সিস্টেমে কি পাবো? না মাথা ঘোরা, ক্লান্তি, ঘুম ঘুম ভাব, হাই তোলা, মৃগী রোগ, এইসব। এক্সট্রিমিটিসে কি পাবো? না গাউট রোগের ফলে জয়েন্ট গুলো বা অঙ্গ প্রত্যঙ্গ গুলো ফুলে গেছে। ছোট ছোট সন্ধি গুলোতে কি দেখবো? না ইনফ্লামেটরি নোডোসাইটিস, গাঁট গাঁট মতো। মনের দিক থেকে কি দেখবো? না খুবই ক্লান্ত ব্যক্তি, হালকা বুদ্ধি, অবসাদগ্রস্ত, খিটখিটে, খুবই অধৈর্য। এ হলো হাইড্রোজেনেট কনস্টিটিউশনের বৈশিষ্ট্যগুলো, কারণ এবং বৈশিষ্ট্য। এবার আমরা যাব হাইড্রোজেনেট হাইড্রোজেনেট বলছি, ভুল বলছি, কার্বন নাইট্রোজেনয়েড কনস্টিটিউশন সম্পর্কে বলছি, হাইড্রোজেনয়েড পরে বল। এবার কার্বন নাইট্রোজেনয়েড কনস্টিটিউশনের মডালিটিস, হ্রাস বৃদ্ধি সম্পর্কে বল। বৃদ্ধি, যে যা কিছু শরীরের শক্তি ক্ষয় করতে সাহায্য করে, যেমন ধরুন অতিরিক্ত খাওয়া দাওয়া, পরিশ্রম, অতিরিক্ত যৌন ক্রিয়া, এসব কি করে? শরীরের শক্তি ক্ষয় করতে সাহায্য করে।
এতে এই কনস্টিটিউশনের বৃদ্ধি হবে। অ্যালবুমিনয়েড এবং হাইড্রোকার্বন বৃদ্ধিতে যা কিছু সাহায্য করে সেটাই এই কনস্টিটিউশনের বৃদ্ধির কারণ। যা কিছু শরীরে ক্ষার বৃদ্ধিতে এবং অম্লতা কমাতে সাহায্য করে সেই সমস্ত কিছুই এই কনস্টিটিউশনের গোলযোগের কারণ হয়। আর অ্যামুলিনেশন কিসে হবে না বিশ্রাম, অতি নিদ্রা, সুষম খাদ্য, কেননা খুব দুর্বল প্রকৃতির, এর তো নিউট্রিশনের ঘাটতি, সেই দিকে লক্ষ্য রেখে এগুলোকে বোঝা যায়। রিলেশনশিপ, ওষুধের সাথে রিলেশনশিপ কোন কোন ওষুধের আছে? অনেক ওষুধেরই আছে, যেমন আর্সেনিক অ্যালবাম, ক্যালকেডিয়া ফস, ক্যালকেডিয়া কার্ভ, কার্বোভেজ, হিপারশাল, আয়োডিয়াম, লাইকোপোডিয়াম ক্লাভেটাম, নেট্রামিউর, ফসফরাস, সালফার, জিঙ্কমেট, এইসব ডক্টর হ্যানিম্যানের শরিক কনস্টিটিউশনের সঙ্গে এর ঘনিষ্ঠ মিল আছে। কারণ সোরার ক্ষেত্রেও আমরা দেখেছি নিউট্রিশনের ঘাটতি। তো এবার আমরা যাই নাম্বার 2, অক্সিজেনয়েড কনস্টিটিউশন, অর্থাৎ ডক্টর ভন গ্রাউভলের 2 নম্বর কনস্টিটিউশন। এর প্যাথোফিজিওলজিটা কিরকম না, এখানে অক্সিজেনয়েড কনস্টিটিউশন উনি কেন বলছেন? কারণ হচ্ছে এখানে অতিরিক্ত অক্সিজেন থাকছে। হাইড্রোকার্বন বা যেগুলো হচ্ছে নাইট্রোজেনয়েড পদার্থ বা অ্যালবুমিন যৌগ, এগুলো কোষ এবং হাড়ের ভিতর কি করে, এই অতিরিক্ত অক্সিজেন থাকার জন্য ভেঙে দেয়, বিশ্লিষ্ট করে দেয়। তো এই যে ভেঙে দিচ্ছে অতিরিক্ত অক্সিজেন থাকার জন্য, মানে অতিরিক্ত অক্সিজেন মানে কি, অতিরিক্ত মানে মেটাবলিক পাওয়ার, কিন্তু এখানে সেই পাওয়ারটা কি করছে, ধ্বংসাত্মক কাজ করছে। হাইড্রোকার্বন বা নাইট্রোজেনেট পদার্থ বা অ্যালবুমিন যৌগগুলোকে কি করছে, যে কোষের মধ্যে বা হাড়ের মধ্যে যারা আছে তাদেরকে ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে একটা ডিস্ট্রাকশন করছে। এই দ্রুত এবং অসম্পূর্ণ ভাঙন কি, বিপাকীয় ক্রিয়া কি করছে না, আমার কনস্টিটিউশনের যে বৃদ্ধির পথ, অর্থাৎ কনস্টিটিউশন তো ডেভেলপ হবে, গ্রোথ হবে, সেই গ্রোথের পথকে আটকে দিচ্ছে, গ্রোথ হতে পারছে না। সেই জন্য কি হচ্ছে, কোষ কলাগুলো প্রয়োজনীয় উপাদানগুলোকে আর ধরে রাখতে পারছে না, ভেঙে দিচ্ছে। তো কোষ কলাগুলো কে সে কারণে কি হচ্ছে, তার যে নিউট্রিশন, প্রয়োজনীয় উপাদান, অর্থাৎ তার বৃদ্ধির পক্ষে যে সমস্ত প্রয়োজনীয় উপাদান, সেগুলো পাচ্ছে না। এই ঘটনায় সব ধাতব যৌগগুলোকে, অর্থাৎ মিনারেলস এবং তার যে যৌগগুলোকে
বিশ্লিষ্ট করে বার করে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। এভাবে কোষ কলাগুলো কি হচ্ছে, অস্থির হচ্ছে এবং ধ্বংস হতে থাকছে। আর এর ফলে কি হচ্ছে, শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। আর প্রতিরোধ ক্ষমতা যখনই কমবে, তখনই তো সংক্রমণের প্রতি এই কনস্টিটিউশন গুলো সংবেদনশীল হয়ে উঠবে, বিভিন্ন ব্যাকটেরিয়াল টক্সিন এবং পয়জন দ্বারা আক্রান্ত হতে থাকবে। এটাই হলো এর প্যাথোফিজিওলজি। এবার শনাক্তকরণের উপায় এবং লক্ষণগুলো কি? না, আমরা দেখছি যে শরীরটা খুব হাড় ঝিরঝিরে, রোগা পাতলা, একেবারে শীর্ণতা যুক্ত হয়ে গেছে। তার সঙ্গে বিভিন্ন রকমের আলসারেশনের প্রবণতা হচ্ছে, এখানে সেখানে ঘা। কেন হচ্ছে? ওই যে ডিস্ট্রাকশন হচ্ছে, ধ্বংস হচ্ছে। স্ক্রোফিউলা দেখা দিচ্ছে, অর্থাৎ গ্ল্যান্ড এবং লিম্ফ নোডগুলো বড় হয়ে যাচ্ছে, ইরিকেট হচ্ছে, এখানেও ডিস্ট্রাকশন রয়েছে। রক্তশূন্যতা হচ্ছে এবং শরীরের জলীয় ভাব বৃদ্ধি পাচ্ছে, ইডিমা তৈরি হচ্ছে। নখগুলো কি দেখবো, যে লম্বা লম্বা, আঙুলগুলো দেখা যাবে লম্বা লম্বা, গিঁটগুলো লম্বা লম্বা, আঙুলের গিঁটগুলো, কখনো কখনো তার উপর সাদা সাদা দাগ দেখা যায়। এগুলো দেখে এটা শনাক্তকরণের একটা উপায় পাওয়া যায়। এবার আমরা যাব শয্যাপার্শ্বিক ক্লিনিক্যাল অ্যাপিয়ারেন্স লক্ষণগুলো কি। না, স্নায়ুতন্ত্র, এখানে কি সে নার্ভাস, মানে ভীরু টাইপের, ভীতু, কিন্তু শারীরিক এবং মানসিক ক্রিয়াতে কিন্তু সক্রিয় থাকে, ছটফটে থাকে। খিদে, প্রচন্ড খিদে, এমনকি অসুস্থতার সময়ও তার খুব খিদে পাচ্ছে। তার মানে কি, অসুস্থতা আরো তাকে ডিস্ট্রাকশনে নিয়ে যাচ্ছে, ক্যানাইন খিদে তৈরি করে দিচ্ছে। পাকস্থলীর কি হচ্ছে, না খাওয়ার পরে তীব্র গরম অনুভব করছে, অর্থাৎ খাবারটা খাওয়ার সাথে সাথেই পাকস্থলী তীব্রভাবে তাকে ডাইজেস্টিভ প্রসেসের মধ্যে, ধ্বংসাত্মক প্রসেসের মধ্যে নিয়ে যাচ্ছে। তা থেকে উদ্ভূত শক্তি হচ্ছে, সেটা গরম হয়ে যাচ্ছে। কিন্তু আবার খালি পেটে কি হচ্ছে, খুবই দুর্বলতা অনুভব করছে। মডালিটিস, এতে কি দেখছি আমরা, না বৃদ্ধি হচ্ছে যদি সমুদ্র তীরে নিচু জায়গায়, নিচু উচ্চতায় যদি থাকে, খালি পেটে থাকে, আগেই বললাম। আবহাওয়া পরিবর্তনে, ঠান্ডাতে, ঝড়ের আগে এবং ঝড় চলাকালীন এদের কষ্টগুলো বাড়ে। কুয়াশাযুক্ত আবহাওয়ায় বাড়ে। শুকনো থেকে ভিজে আবহাওয়াতে যদি পরিবর্তন হয়, তাহলেও বাড়বে। অ্যামোলিডেশন কিসে হবে, না খাদ্য খাওয়ার পরে, আগেই বললাম যে খালি পেটে খুব দুর্বল হচ্ছে, খাওয়ার পরে তার অ্যানিমেল হিট বেড়ে যাচ্ছে। বিশ্রামে আরাম পাচ্ছে, কারণ তার শরীর দুর্বল, ডিস্ট্রাকটিভ, ক্ষীণ, সুতরাং বিশ্রাম নিয়ে তার আরাম হবে। বৃষ্টিতে, ড্যাম্প ওয়েদারে আরাম হচ্ছে, ঠান্ডা আবহাওয়াতে ভালো থাকছে। আবার
তুষারপাতে ভালো থাকছে। আর একটা জিনিস হচ্ছে ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স, অর্থাৎ যখন আকাশে ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকায়, ওই রকম স্টর্মি ওয়েদারে কিন্তু এর বৃদ্ধি হয়। কিন্তু আবার ইলেকট্রিক্যাল ব্যালেন্স যদি ঠিক থাকে তাহলে ঠিক হয়। অর্থাৎ চার্জ নেগেটিভলি হওয়ার জন্য অক্সিজেন, যেখানে ওজোন তৈরি হয়। রিলেশনশিপে আমরা কি দেখি না, ক্যালি আয়োড, ক্রিওজোট, মার্কারি, পেট্রোলিয়াম, আর্স আয়োড, সাইলিশিয়া, এইসব ওষুধগুলো, নাইট্রিক অ্যাসিড, এইসব ওষুধগুলো কিন্তু কার্যকরী ভূমিকা নিয়ে থাকে। ডক্টর হ্যানিম্যানের সিফিলিটিক কনস্টিটিউশনের সঙ্গে এর ঘনিষ্ঠ মিল দেখা যায়। এটা তো এর সিমটমস গুলো থেকেই পরিষ্কার। এবার আসবো আমি হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন এই প্রসঙ্গে। এখানে কি হচ্ছে আবার, এখানে কেন একে হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন বলা হচ্ছে? কারণ এখানে অতিরিক্ত পরিমাণ হাইড্রোজেন রক্তে এবং কোষকলাতে জলের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। কারণ হাইড্রোজেন থাকলেই তো অক্সিজেনের সঙ্গে যোগ হবে আর জল বাড়াবে। এখানে অনেক সোডিয়াম আয়ন কোষের পর্দার ভেতর দিয়ে আবার রিঅ্যাবজর্পশন হয়, পুনঃশোষিত হয়ে যায়। এবং যেহেতু রক্তে অনেক বেশি পরিমাণ হাইড্রোজেন থাকে, ও ফিল্ট্রেটের মধ্য দিয়ে সেটা এক্সপেলড হতে থাকে। এই যে হাইড্রোজেন আয়ন, এ কি করে, বাইকার্বনেট আয়নের সঙ্গে যুক্ত হয়ে যায়, যে কি করে কার্বনিক অ্যাসিড আর জল তৈরি করে। এই যে কার্বনিক অ্যাসিড, এই পদ্ধতি যদি চলতেই থাকে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন যদি রক্তে এবং কোষকলায় অতিরিক্ত পরিমাণ জমতেই থাকে, তাহলে কি হবে, রক্ত অ্যাসিডিক বা অম্লধর্মী হয়ে যাবে। আর সেটাই রোগের কারণ। শনাক্তকরণের উপায়টা কি? না, শরীরের গঠন কিরকম হয়, খুব মেদবহুল হয়, গোলাকার হয়, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিন্তু আবার খর্বাকার হয়, অর্থাৎ বেটে বেটে। চেহারা গুলোতে একটা ফোলা ফোলা ভাব থাকে। হাতে কি আছে, ইডিমা থাকে, হাতটা ধরলে দেখবেন যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব এবং ভিজে ভিজে। চামড়া যদি দেখেন ঠান্ডা, কেন ঠান্ডা না, গায়ে যদি আপনি হাত দেন প্রচুর ঘাম হয়তো, ওই যে জল বেরোয় গা দিয়ে, শরীরে অনেক জল, তাই ঘামও প্রচুর। আর ঘামের ফলে চামড়াটা ভিজে ভিজে ভাব থাকে, ওই জন্য ঠান্ডা। এবার আমরা যদি শয্যাপার্শ্বিক ক্লিনিক্যাল অ্যাপিয়ারেন্স, ক্লিনিক্যাল লক্ষণগুলোকে যদি দেখি, তাহলে কি দেখব, শরীরটা যেন একটা ফোলা ফোলা ভাব, আর কি শরীরে জলের আধিক্য বেশি। শরীরে যা কিছু এই যে জলের আধিক্য তৈরি করবে, তাতেই এর সব লক্ষণগুলো বৃদ্ধি করবে।
যেমন চান করা, জল দিয়ে স্নান বেশি যারা করে, বাতি, সামুদ্রিক মাছ বা জলে জন্মানো শাকসবজি খাওয়া, এসবই জলের সঙ্গে সম্পর্কযুক্ত। এমনকি আমরা ওষুধের মধ্যে আমরা দেখেছি, যেমন ন্যাট্রাম সালফেট, আকাশে কোথায় মেঘ করেছে আর ঘরে থেকে সে টের পেয়েছে যে আকাশে মেঘ জমেছে, অর্থাৎ তার জলের সঙ্গে মানে অদ্ভুত একটা সম্পর্ক। লক্ষণগুলো সবসময় সময় অনুবর্তিতা, অর্থাৎ যেটাকে বলি আমরা পিরিয়ডিসিটি, আর কি প্যারাক্সিজম, এইসব দেখতে পাবো লক্ষণগুলোর মধ্যে। রোগী সহজেই কিন্তু ইডিমা এবং সর্বাঙ্গীন শোথ, যেটাকে অ্যানাসার্কা বলা হয়, এই রোগে ভোগী। কিডনির রোগে ভোগী রোগী মানসিক দিক থেকে কিরকম দেখব, খুব মুড়ে প্রকৃতি, উদাসীন, অমনোযোগী, রোগীর জীবনবোধ বলে যেন কিছুই নেই। যদি আকাশে ঝড় বৃষ্টিতে অনিয়ন্ত্রিত বায়ু যদি হয়, ইলেকট্রিক চার্জ ডিস্টারবেন্স যদি বায়ুতে হয়, তাহলে এর স্নায়ুর বিকৃতি ঘটে, অর্থাৎ খুব নার্ভের উপরে স্ট্রেস পড়ে। মডালিটিস কি দেখব না, এই কনস্টিটিউশনের বৃদ্ধি হয় স্নান, সামুদ্রিক খাদ্য, শাকসবজি যা জলের কাছে জন্মে, অথবা সেই যে সমস্ত শাকসবজিতে প্রচুর জল আছে, ঠান্ডা এবং ভিজে আবহাওয়া, এমন সব কিছু জিনিস যা রক্তের মধ্যে ক্ষার কমিয়ে দেয় অথবা অম্লতা বাড়িয়ে দেয়, সেই সমস্ত জিনিস খেলে এর বৃদ্ধি ঘটবে। আরাম পাবে কিসে না, খোলা হাওয়ায় আরাম পাবে, নড়াচড়া করে আরাম পাবে। এটা গাউটি কনস্টিটিউশনে আমরা কি দেখি, অনেক সময় দেখা যাচ্ছে ফার্স্ট মোশন অ্যাগ্রাভেশন, কিন্তু অনেকক্ষণ নড়াচড়া করলে রিলিফ পায়। সেরকম শুকনো আবহাওয়ায় যদি থাকে তাহলে কি হয়, আরাম হয়, কারণ এর তো ড্যাম্প ওয়েদারের অসুবিধা। রিলেশনশিপ অন্য ওষুধের সঙ্গে কি দেখব না, এর সবচেয়ে বড় ওষুধই হলো একবার এর সঙ্গে মেলে, হলো ন্যাট্রাম সাল, থুজা, পালসিটিলা, সিপিয়া, রাস্টক্স, এইসব জাতীয় ওষুধ। ডাক্তার হ্যানিম্যানের সাইকোটিক কনস্টিটিউশনের সঙ্গে কিন্তু খুব ঘনিষ্ঠভাবে এর মিল লক্ষ্য করা যায়। কিন্তু সব সাইকোটিক ওষুধ এই হাইড্রোজেনের টাইপের সাথে আবার মিলে না, কারণ সব সাইকোটিক ওষুধগুলোর মধ্যে ওই যেরকম কিছু সিমটম বলা হলো, অর্থাৎ ওই যে জলের সঙ্গে যে সম্পর্কযুক্ত, সেগুলো তো নেই, কিন্তু তারা হ্যানিম্যান কথিত সাইকোটিক কনস্টিটিউশনের সঙ্গে কিন্তু সেগুলো কেটে যায়। এই হাইড্রোজয়েন্ট কনস্টিটিউশন ডক্টর হ্যানিম্যানের যে সাইকোটিক কনস্টিটিউশন, তার সঙ্গে মিলে গেলেও
যে ডক্টর হ্যানিম্যান বলেছেন যে অর্জিত বা বংশগত গনোরিয়াল সংক্রমণের যে রোগগুলো, এর মধ্যেই কিন্তু এই যে হাইড্রোজেনেট কনস্টিটিউশন সীমাবদ্ধ থাকছে। এর থেকে আরো ব্যাপক জায়গা দাবি করছে। সে কিরকম? না, ডক্টর গ্রাভল বলছেন যেখানে বাবা মা বা বংশের মধ্যে কোন রকমের সাইকোটিক বিষয়ের হদিশ পাওয়া যায়নি, এমন ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে হাইড্রোজেনেট কনস্টিটিউশন তৈরি হয়েছে। সুতরাং এখানে তিনি ডক্টর হ্যানিম্যানের সাইকোটিক কনস্টিটিউশন তৈরি হওয়ার যে কারণ, সেই তত্ত্বকে ওভারটেক করতে চাচ্ছেন। যেমন ডক্টর বার্নেট এর ভ্যাকসিনোসিস, এবং এই ভ্যাকসিনোসিস এবং ফলে কি হচ্ছে, এক ধরনের সাইকোটিক কনস্টিটিউশনাল রোগের তৈরি হচ্ছে, জন্ম হচ্ছে। কাউপোজ থেকেও তখনকার দিনে সাইকোটিক কনস্টিটিউশন তৈরি হতো, যেখানে গ্রাউভল বলছেন এর প্রধান ওষুধই হচ্ছে তথ্যজা, এর প্রতিষেধক হিসেবে দাঁড়াচ্ছে, সম্বন্ধ আছে। বার্নেট আরো বলেন যে গাউটও কিন্তু এই সাইকোটিক রোগের অন্তর্ভুক্ত, কিন্তু দেখা যাচ্ছে এরকম অনেক গাউট আছে যেখানে ওরকম অর্জিত বা বংশ থেকে আসা কোনো সাইকোটিক পয়জনের হদিশ পাওয়া যায় এরকম। তো ডক্টর গ্রাউভল আরো বলছেন যে একজন গনোরিয়াতে আক্রান্ত মহিলার সঙ্গে যৌন সংযোগ করলেই যে সে ওই বিষে আক্রান্ত হবে এমন কথা নেই। প্রথম একজনের সেটা হলো, ধরা গেল, কিন্তু দ্বিতীয় একজন ঠিক সেই তার সঙ্গেই যৌন সংযোগ করলো, একই কাজ করলো, কিন্তু সে আক্রান্ত হলো না। এর কারণ কি? কারণ হিসেবে তিনি বলছেন বিষ সে যেরকমই হোক, কোনো কনস্টিটিউশনে প্রবেশ করলে তা পরিবর্তিত হয়ে যায়। ভ্যাজাইনাল কন্টেন্ট গুলো বা তার মধ্যে উপস্থিতি, ভ্যাজাইনাল কন্টেন্টে এই বিষের যে উপস্থিতি, সে অন্যরকম ভাবে পরিবর্তিত হয়ে যায়। অরিজিনাল যে রূপে সে ঢোকে সেটা থাকে না। সেটা ঠিক যে প্রাইমারি সেকেন্ডারি আমরা দেখেছি যে প্রাইমারি স্টেজে যেরকম থাকে, সেকেন্ডারি টার্সিয়ারি বা কোয়াটারনারি স্টেজ গুলোতে সেগুলো তো পরিবর্তিত হয়ে যায়। সেগুলো তো মায়াজমেটিক ডেভেলপমেন্টেরই প্রকাশভঙ্গি। তাহলে তার সঙ্গে এর বিরোধ কোথায়? সেটাই কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। কারণ হচ্ছে যারা বলছেন যে এক্ষেত্রে হয় না, কিন্তু বোধহয় মায়াজমের তত্ত্বটাকে বাইপাস করে শুধু কনস্টিটিউশনের ভিত্তিতে এই যে ওষুধগুলোকে দেখা, সেটা অনেক ন্যারো, সংকীর্ণ ক্ষেত্র হয়ে যাচ্ছে না? কিন্তু ডাক্তার জেটি কেন্ট বলেছেন, তার পর্যবেক্ষণে ধরা পড়েছে কি না, একজন পিতা, যেটা সিফিলিটিক অর্জিত প্রাইমারি স্টেজে হয়তো আছে, সেই মায়াজমে ভুগছে,
কিন্তু স্ত্রীর মধ্যে তার কোনো হদিশই পাওয়া গেল না। কিন্তু সন্তানের মধ্যে তা এলো কিভাবে? তিনি এটাকে কিন্তু সদৃশ বিসদৃশের তত্ত্ব দিয়ে ব্যাপারটা কিন্তু ব্যাখ্যা করেছেন, এবং যেটা খুব যুক্তিভিত্তিক। মায়ের মধ্যে বিসদৃশ মায়াজম আছে। যদি ধরা যায় যে বাবার মধ্যে সিভিলিটিক মায়াজম ডমিনেন্ট আছে, বা প্রাইমারি কোনো একটা স্টেজে আছে, কিন্তু মায়ের মধ্যে যদি সাইকোটিক মায়াজম ডমিনেন্ট স্টেজে থাকে, তার চেয়েও বেশি ডমিনেন্ট, তাহলে এটা বিসদৃশ হলো। সেক্ষেত্রে সিভিলিটিক মায়াজম যদি ওখানে ঢুকেও, তাহলে তার প্রভাব ওই কনস্টিটিউশনের উপর লক্ষ্য করা যায় না। এই কথাই তিনি বলেছেন। আরো বলেছেন যে মারাত্মক কথা, যে মায়াজম গুলো যে ক্রিয়া করে, সে যে স্টেজে থাকবে সেই স্টেজে কিন্তু ক্রিয়া করবে। প্রাইমারি স্টেজে থাকলে প্রাইমারি স্টেজের ক্রিয়া হবে, সেকেন্ডারি স্টেজে থাকলে সেকেন্ডারি স্টেজের ক্রিয়া হবে, টারশিয়ারি স্টেজে থাকলে টারশিয়ারি স্টেজের সেটা হবে। কিন্তু প্রাইমারি স্টেজের ক্রিয়া বিক্রিয়াগুলোকে লক্ষ্য করা খুব সহজ হয়, কারণ মায়াজম গুলো তখন খুব ভিরুলেন্ট অবস্থায় থাকে, শক্তিশালী হয়ে থাকে। কিন্তু যদি সেকেন্ডারি স্টেজে হয়, কোনো বিবাহিত স্ত্রী, নতুন বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীতে যৌন ক্রিয়ার মাধ্যমে যখন দুটোই সেকেন্ডারি স্টেজে আছে ধরা যাক, তাহলে কিভাবে এটা প্রবেশ করবে? যদি স্ত্রীর সেকেন্ডারি স্টেজ বেশি ডমিনেন্ট থাকে, তাহলে স্বামীর সেকেন্ডারি স্টেজ অত বেশি ওর উপর ক্রিয়া করবে না। এবং বিসদৃশ থাকে, স্টেজ একই কিন্তু বিসদৃশ থাকতে হবে। দুটো সদৃশ হলে কিন্তু আলাদা কথা, কারণ সদৃশ সদৃশকে সাধারণত নিরাময় করে। কিন্তু যদি স্টেজ আলাদা হয়, তখনই অ্যাকশন হতে পারে। যদি ডমিনেন্ট হয়, তাহলে মায়ের মধ্যে যদি ডমিনেন্ট মায়াজম, বিসদৃশ মায়াজম থাকে, তাহলে তার প্রভাব ওই কনস্টিটিউশনের উপর তেমন ভাবে পড়বে না। কিন্তু যদি নিষ্ক্রিয় ভূমিকা থাকে, রিসিসিভ ভূমিকায় থাকে, ল্যাটেন্ট অবস্থায় থাকে, বা উইক স্টেজে থাকে, তাহলে কিন্তু ওই কনস্টিটিউশনের উপরে ওর ভূমিকা প্রভাব ফেলতে পারে। সুতরাং কনস্টিটিউশনের জন্ম মায়াজম এবং পারিপার্শ্বিক অবস্থা ছাড়া ব্যাখ্যা করা খুব মুশকিলের বিষয়। যেমন কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদির ঘাটতি অথবা আধিক্য, এবং যার ফলে কনস্টিটিউশন গুলোর ক্রিয়া বিক্রিয়া এগুলো যে মিথ্যা তা নয়, কিন্তু এই যে এটা তো হলো জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া, এর পেছনে কারণটা কি? কেন তারা এইভাবে শয্যারীতিতে এইভাবে জড়ো হচ্ছে, এইভাবে রিয়াকশন করছে? তো এই যে প্রসেস অফ রিয়াকশন, তার পেছনে কারণটা কি? সেই দিকে বোধহয় এই সমস্ত গবেষকগুলো অত বেশি গুরুত্ব দেননি। তারা কনস্টিটিউশনকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন। এই সমস্ত কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি যৌগগুলো বা মৌলগুলো, এরা কি কনস্টিটিউশনের জন্ম দিতে পারে?
ডক্টর এইস এর রবার্টও কিন্তু বিভিন্ন রকম এলিমেন্ট গুলো, যেমন ক্যালসিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম ইত্যাদি বিভিন্ন যে এলিমেন্ট গুলো, সেগুলোর ঘাটতি, আয়রন ইত্যাদির ঘাটতি, এর ফলে ঘাটতিকে তিনি শরিক মায়াজমের, মায়াজম বলেননি কিন্তু শরিক মায়াজম বলেছেন যে ক্লিনিক্যালি সোরাকে ডিটেক্ট করার জন্য এগুলো যথেষ্ট, কারণ এদের ডেফিসিয়েন্সি কনস্টিটিউশনের মধ্যে একটা শরিক স্টেট তৈরি করে। কিন্তু সোরা যদি না থাকতো তাহলে এই ডেফিসিয়েন্সি হতো না, আর এই ডেফিসিয়েন্সি না হলে ডিস্ট্রাকশনও হতো না, বা একটা কনস্টিটিউশনের মধ্যে একটা পারভার্সিভ ফাংশন তৈরি হতো না। আর এই ডিস্ট্রাকশন আর এই ডেফিসিয়েন্সি এই দুটোর মধ্যে ব্যালেন্স রাখতে যে সাইটোকোটিক মায়াজমের জন্ম হতো না। অর্থাৎ এর ব্যালেন্সের ফলেই যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলো তৈরি হয়, সেটা হচ্ছে সাইকোসিসকে শনাক্ত করার পক্ষে যথেষ্ট। কিন্তু এই যে ইনকর্ডিশন, এগুলো সিমটম, কিন্তু পেছনে কি সাইকোসিস, এটা আমরা ফ্যামিলি হিস্ট্রির মধ্য দিয়ে খুঁজতে থাকবো, এবং এই কনস্টিটিউশনাল যে টাইপ, সেইগুলোকে ধরার চেষ্টা আরো করতে থাকবো। তো এই প্রশ্নের আরো বিস্তারিত আলোচনা আমি পরের সপ্তাহে করব। আজকের আলোচনা এই পর্যন্তই সীমাবদ্ধ থাকলো। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে একটা অসাধারণ ক্লাস দেওয়ার জন্য। এবার আপনাদের মধ্যে যাদের স্যারকে প্রশ্ন করার ইচ্ছে আছে তারা হাত তুলে জানাবেন যে স্যারকে প্রশ্নটা করবেন। কেউ প্রশ্ন করার থাকলে আপনারা প্রশ্ন করুন হাত তুলে। আমার মনে হয় নবীন স্যার কারো হাত প্রশ্ন নেই, তা আমরা কি ক্লাসটা ওয়াইন্ড আপ করবো? আমাদের বিশিষ্ট স্যারেরা আছেন, তাদের একটু ডাকুন, তাদের সুবিধা হবে আমাদের। ডাক্তার চন্দ্রশেখর পড়ে স্যার, আপনি যদি কিছু বলেন। স্যার মনে হয় বিজি আছেন। ডাক্তার উৎপল চৌধুরী স্যার, আপনি কিছু বলুন আজকে ক্লাস সম্বন্ধে। ডাক্তার স্বপন ভুরে স্যার, ডাক্তার স্বপন ভুরে স্যার, আপনি কিছু বলুন স্যার আজকে ক্লাস সম্বন্ধে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। আলোচনা তো খুবই ভালো হয়েছে, ভালো লেগেছে। আমি আর নতুন করে কিছু বলবো? আরে বলো কিছু, তোমাদের কথা শুনলে আমরা একটু আনন্দ পাই। হ্যাঁ, একটু কিছু বলো। ও নিউটন, তোমার বলার পর আর আমার বলার থাকে বলো? না থাকলে কি করে চলবে? তোমার বলার পর আর আমার বলার মতো থাকে? তুমি একটা হোমিও সায়েন্টিস্ট। থাকা উচিত। হে বাবা, তোর কথা বলছো আমার? যাই হোক, তোমার এই কথার যোগ্য সম্মান যাতে দিতে পারি সেইটা আশীর্বাদ করো, তাহলেই ভালো। চেষ্টা করবে সবসময়ই আছে, সে আশীর্বাদ সবসময় আছে। ব্যাস তাই হবে। রাখছি, অন্যরা বলুক শুনি। ধন্যবাদ ডাক্তার স্বপন ভুরে স্যারকে। ডাক্তার পার্থপ্রদীপ চৌধুরী স্যার, আপনি কিছু বলুন। কি আর বলিব, শুধু হাঁ করে শুনে যাচ্ছিলাম। আসল কথা, এই কনস্টিটিউশন সম্পর্কে নীলকান্তকে অনেক অনেক ধন্যবাদ। যারা উপস্থিত রয়েছেন সকলকেই ধন্যবাদ জানাই। এই কনস্টিটিউশন সম্পর্কে এট এ গ্লান্স এত সুন্দরভাবে যে উপস্থাপনা নীলকান্ত করেছে বিভিন্ন বইপত্র পড়ে, এটা কিন্তু এইভাবে পাওয়া যায় না কোথাও, অন্তত আমি দেখিনি। বিভিন্ন বইপত্র থেকে এবং এত সুন্দরভাবে গুছিয়ে বলা,
একটা অসাধারণ শিল্পকলার নিদর্শন। হ্যাঁ, খুবই ভালো লেগেছে এবং খুব গোছানো ক্লাস হয়েছে। একটা অনুরোধ করব, পরে তো ক্লাস হবে, এই যে কনস্টিটিউশনের সাথে যে ওষুধগুলো রিলেটেড, হ্যাঁ, এটা এই যে এটা নেক্সট ক্লাসে রিলেশনশিপ, বলবো, বুঝলে? একদম। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, নেক্সট কেমন ক্লাসে করে, বলবো, হ্যাঁ, কারণ এই হ্যাঁ, ক্লাসে হ্যাঁ, একদম। এগুলো সম্ভব না, নয়, না, 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 এর থেকে বেশি নিলে নিতে পারবে না, যা দিয়েছো নিতে পারবে না। অসাধারণ। এবং এর সাথে মায়াজমের রিলেশনশিপের এনিমেনের ওর সাথে যে ধরিয়ে দেওয়া সূত্র, অপূর্ব, অপূর্ব। আমরা এই কনস্টিটিউশন সম্পর্কে অল্প কিছু সিমটোম্যাটোলজি পেয়ে থাকি, কিন্তু এই যে জিনিসটা একটু গুছিয়ে তৈরি করা, তোমাকে হ্যান্ডস আপ। দারুণ ভালো লেগেছে নীলকান্ত, অপূর্ব, অপূর্ব। এইটা শুনে খুশি যাই হোক, হলাম যে পরবর্তী পরিশ্রমটা সার্থক। দারুণ, অপূর্ব, এরকম কোথাও পাওয়া যায় না, অন্তত আমি দেখিনি। আর তুমি তো সবকিছু একদম মোল্ড করে দিয়েছো এবং একটা উপযুক্ত করে দিয়েছো আর কি, যাতে সকলে বোঝে। না, এটা নিজের অভিজ্ঞতা থেকেও তো যোগ করেছি, বুঝলে না? হ্যাঁ, নিশ্চয়ই, 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 নিশ্চয়ই। কারণ ওই ঠিক যে আছে, আমরা পরবর্তী, ডক্টর কেন্ট বা অন্যদের যে বক্তব্যগুলো, এরকম তো কোথাও অবশ্যই, কোয়ান্টাইড নিশ্চয়ই। করানো নেই তো, কোনো না, না, বইতেই নেই তুমি তো। পাবে না, না, পাওয়া যায়নি, আমি পাইনি, সেটা তো প্রথমেই বললাম যে অন্তত পাবে আমি না, কোনো দেখিনি। বইতেই পাওয়া মুশকিল আছে। সবটা নিয়ে একটা মোল্ড করা তোমার, হ্যাঁ, হ্যাঁ, মানে রান্না করে দেওয়া, তৈরি করে দেওয়া, অপূর্ব, অপূর্ব, অপূর্ব। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ঠিক ছিল আছে। পাঠক স্যার, আপনাকে একটা প্রশ্ন ছিল হ্যাঁ, স্যারকে না, স্যারের যেটা যে বলেছেন সেটা হৃদয়ঙ্গম করতে আমার একটু সময় লাগবে, সেই জন্য স্যারকে আজকে প্রশ্ন করবো না, নেক্সট ক্লাসে করব। আপনাকে আমার একটা প্রশ্ন স্যার, এই যে আজকের যে যে আপনি ক্লাসটা কি স্যার বলছেন? দিলেন, হ্যালো হ্যাঁ, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, 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 আচ্ছা। বলছি যে আজকে যে ক্লাসটা স্যার দিলেন, এই ক্লাসটা একবার শুনে কি মাথায় নেওয়া সম্ভব বলে আপনার মনে হয়, না স্যার, বারবার শুনে এটাকে মাথায় নিতে হবে? আমি যারা পার্থবতী না, স্যারের কাছে এটা- বলছি, আমি নিকান্ত স্যার, আমি হ্যাঁ। পার্থবতী স্যারকে ফোনটা করেছি প্রশ্নটা। একদম। আসলে এইটা যদি মায়াজাম এবং এই যে বিভিন্ন যে ওষুধের যে কনস্টিটিউশন, এইটা যদি আগে থাকতে কিছু ধারণা থাকে কারোর, তার পক্ষে এটা বোঝার সুবিধা হবে। হ্যাঁ, ঠিকই, এক্স্যাক্টলি তাই। আর আচ্ছা, শুধুমাত্র ওই রেপার্টারি বা কিছু সিমটমস নিয়ে নাড়াচাড়া করলে হবে না। এই জিনিসটা কিন্তু একটা গভীর হৃদয়ঙ্গমের বিষয়, এবং যারা এইটা নিয়ে আগে থাকতে কিছু ভাবনা চিন্তা করেছে, যেমন এই নিয়ে আমি ভাবনা চিন্তা করতাম, যার জন্য আমি কিন্তু ব্যাপারটা বুঝতে সুবিধা হয়েছে, আমার কাছে সুবিধা হয়েছে। আসলে কে কতটুকু এই ম্যাথমেটিকার পারদর্শী, আসলে উল্টোপাল্টা বই পড়লেও হবে না, এই বইগুলো এবং এর সাথে যে কর্নিক মায়াজমের যে বইগুলো, এই যে নীলকান্ত তো কিছু কিছু বলেছেন, কেন্টের রেফারেন্স দিয়েছেন, রবার্টসের রেফারেন্স দিয়েছেন, স্টুয়ার্ট ক্লোজের কথা বলেছে, কেমন, এই সবগুলো নিয়ে এই বইগুলো অল্প বিস্তর ঘাটাঘাটি করা থাকলে আগে থেকে, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যারা এইগুলোকে মোটেও পড়েনি, তাদের কাছে খুবই দুর্বোধ্য হবে, এটা তো স্বাভাবিক কথা। এটাই আমার রিয়েলাইজেশন। ধন্যবাদ না কল্যাণ। এটা আমি এই কি বিষয়ে বোঝাতে একটা, পেরেছি? এই বিষয়ে হ্যাঁ একদম, এই বিষয়ে ব্যাপার হলো হচ্ছে এক আপনার মতো মানে প্রবীণ এবং বিজ্ঞ হোমিওপ্যাথ এবং কিছু কিছু নবীন অথচ আপনার মতো প্রবীণ এইরকম বিজ্ঞ হোমিওপ্যাথ কিছু কিছু আছে, তাদের হয়তো এইটা, আমার মতে তাদের হয়তো এইটার প্রয়োজন নেই যে একটা ক্লাসকে বা আপনাদের মতো বিজ্ঞ হোমিওপ্যাথদের একটা ক্লাসের রেকর্ডিংটা বা এরমটা যাতে তারা পায়, তার যদি সুবিধে হয়। কিন্তু আমার মনে হয় যে এই যে ক্লাসটা স্যারকে দিলেন, আমাদের মতো নবীন যারা এখন আমরা সবে শিখছি বাডিং, তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এবং একবার শুনে এই কথাটা ক্লাসটা কিন্তু আমরা মানে আর কি বুঝতে পারবো না। এই আজকে যা স্যার বললেন অনেক কিছুই হয়তো আমাদের মতো নবীনদের মাথার উপর দিয়ে যাবে, যারা কিছু জানি না হোমিওপ্যাথির, কিন্তু এটা বারবার যদি শুনতে পারা যায় তাহলে হয়তো মানে এই ব্যাপারটা আর কি বোঝা আপনারা যাবে আর ইয়ে কি। করবে, রেকর্ডিং করে ছেড়ে দেবে। হ্যাঁ, আমাদের তো রেকর্ডিং হয়ই, আমাদের সবকিছু রেকর্ডিং হয় এবং আমরা এর সাথে কল্যাণের রেকর্ডিং দেবো। বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত হতে পারছি না।
শুধুমাত্র এই ক্লাসটা শুনলেও হবে না, এর সাথে কিন্তু খুব কঠোরভাবে অধ্যয়নের দরকার। ওই স্যার, একদম রেফারেন্স একদম বুকস একদম যেগুলো বলেছে একদম ওইগুলো পড়তে হবে, তবে কিন্তু নীলকান্তকে জাস্টিফাইড করা যাবে। একদম স্যার, একদম ওইগুলো একদম। না পড়লে পারে, শুধু নীলকান্তর ক্লাসটা পড়লে পারে কিন্তু যথেষ্ট না হবে স্যার, বলে না, আমার মনে একদম হয় স্যার, না। একদম 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 হ্যাঁ, সঠিক আর কথা। কল্যাণ শুধু ক্লাস করলে হবে না। কল্যাণ তো নিজের নলেজকে খুব টাইট করে রাখে এবং খুব একটা সংকুচিত ভাবে ছোট করে দেখায় নিজেকে। কল্যাণ কিন্তু যথেষ্ট অভিজ্ঞ এবং অনেক পড়াশোনা করে আমি যতদূর জানি, এবং কল্যাণের ওই ম্যাথমেটিক্যাল ক্লাসও আমি শুনেছি। কাজে কল্যাণ একেবারে যে নূতন এ কথা বলা আমি বিশ্বাস করি না আর কি। ধন্যবাদ। স্যার, কোথায় আপনি আর কোথায় আমি, মানে সেই নারকোল মালা আর বৈজন্তী মালার তুলনা কোনোদিন হয় না। যাই হোক, তবু যে আমি চেষ্টা করছি স্যার আপনাদের পাদপ্রদীপে, মানে আপনাদের পদাঙ্ক অনুসরণ করার, এবং এই যে আপনারা সুযোগ করে দিয়েছেন, আপনি, নীলকান্ত স্যার, ডাক্তার তপন ঘোষ স্যার, ডাক্তার স্বপন ভুরে স্যার, এদের যে আমাদের এই যে পদাঙ্ক, তাদের পদাঙ্ক অনুসরণ করার যে সুযোগটুকু আমাদের করে দিয়েছেন, এর জন্য আমি ব্যক্তিগতভাবে এবং আমরা হোমিও উদ্দীপনার সমস্ত গুণগ্রাহী যারা আছি তারা সবাই খুব মানে কৃতজ্ঞ আপনাদের ওপরে। তাই আর দীর্ঘায়িত করবো না স্যার। যদি কারোর কিছু ইমিডিয়েট প্রশ্ন থাকে তাহলে তারা স্যারকে প্রশ্ন করুন। অনেকটা রাত হলো, আমাদের স্যারেদের ছেড়েও দিতে হবে। শুধু নিজের যদি এই যে নীলকান্তকে কে শিখিয়েছে, নীলকান্ত তো শেখাচ্ছে, নীলকান্তকে কে শিখিয়েছে? আমার যেন সেই মহাভারতের একলব্যের কথা মনে হলো আর কি। আসলে ঋষিভার যদি খুব ভালো না হয়, যে গ্রহণ করবে, যে ছাত্র, আমরা সকলেই তো ছাত্র, কাজে কিন্তু উপযুক্ত ছাত্র হতে হবে সর্বপ্রথম। এইটাকে হতে হবে, তাহলে পারে কিন্তু জিনিসগুলো আরো বেশি বেশি আমরা বুঝতে পারবো। নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে, তা আমি এরকম ভাবি আর কি। ঠিক আছে, চলুক। একদম স্যার, একদম ঠিক আছে স্যার। এবার যদি কারো প্রশ্ন থাকে স্যারকে কুইকলি করে ফেলুন দয়া করে, কারণ আমাদের স্যারকে ছেড়ে দিতে হবে, অনেক রাত্রি হলো, স্যারেদেরও বয়স হয়েছে, তাদেরও রেস্টের প্রয়োজন। আচ্ছা, কারোর এখনো পর্যন্ত হাত উঠলো না, তাই আমরা ধরে নিচ্ছি যে আজকে কারোর আর কোনো প্রশ্ন নেই। তাই আজকে হোমিও উদ্দীপনার তরফ থেকে এই ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা হোমিও উদ্দীপনার সঙ্গে জুড়ে আছেন এবং জুড়ে থাকবেন। আমরা এরকমই মনোগ্রাহী এবং প্রকৃত জ্ঞানবর্ধক ক্লাস আপনাদেরকে উপহার দেব, এবং আমাদের যে স্যারেরা রয়েছেন তারা সত্যিকারের ছাত্র বৎসল এবং তারা শেখানোর জন্য অতীব আগ্রহী। কিন্তু আপনাদেরকে নিতে হবে এবং আপনাদেরকে পড়তে হবে, যে সেই জন্যই এইটুকু অনুরোধ করব যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ, শেষ করলাম।